হ্যাঁ, দেখো আমরা আগের যে ক্লাসে আমরা যে শুরু করেছি পৃষ্ঠতলীয় রসায়ন, তার মধ্যে আমরা প্রথম যে পার্টটা সেটা অধিশোষণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখলাম যে অধিশোষণ কেন হয় এবং অধিশোষণের ফলে যে আমাদের যে তাপের যে পরিবর্তনটা, অর্থাৎ তাপের যে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, সেই ব্যাপারগুলো আমরা দেখলাম। এরপর দেখো অধিশোষণ মূলত দু প্রকার, দু রকমভাবে অধিশোষিত হতে পারে অধিশোষণ প্রক্রিয়াটা। একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ। তো দেখো আগে এদের ডেফিনেশানগুলো বলে দিই, তারপরে এদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই বৈশিষ্ট্যগুলোর প্রত্যেক পার্টে কিন্তু কোশ্চেন পড়ে, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে ধরে ধরে। তো সেই জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্যকে ধরে ধরে আমরা আলোচনা করব ভৌতর ক্ষেত্রেও এবং রাসায়নিকের ক্ষেত্রেও। যাই হোক, প্রথমে দেখো বলি ভৌত অধিশোষণ কাকে বলবো। ভৌত অধিশোষণ হচ্ছে যে অধিশোষকের পৃষ্ঠতলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে অধিশোষিত পদার্থ যদি অধিশোষিত হয় তখন সেটা কি বলবো, ভৌত অধিশোষণ। অর্থাৎ ভৌত অধিশোষণের ক্ষেত্রে অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, যেটার বলে যে বলের মাধ্যমে তারা থাকছে ওই পৃষ্ঠতলে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে সরাসরি কেমিক্যাল বন্ডিং ফর্মেশন হয় কার মধ্যে, অধিশোষিত পদার্থ এবং আমাদের যে অধিশোষক, এই যে দুটোর মধ্যে কেমিক্যাল বন্ডিং ফর্মেশন নয়। কিন্তু দুটোরই ক্ষেত্রে কিন্তু অধিশোষণ, এটি কিন্তু শোষণ নয়। অর্থাৎ এই ঘটনাটা ঘটছে কোথায় না, এদের পৃষ্ঠতলে। এরা কিন্তু আমাদের যে ওই অধিশোষকের কিন্তু ভিতরের কোনো লেয়ারে এ কিন্তু ঢুকে না। অর্থাৎ এই দুটো ঘটনায় কিন্তু অধিশোষণ, শোষণ কিন্তু নয়। এবার দেখা যাক আমাদের ভৌত অধিশোষণ এবং তার বৈশিষ্ট্যগুলো। দেখো ভৌত অধিশোষণ এইমাত্র বললাম যে ভৌত অধিশোষণ কখন হয়, যাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন হয়। দেখো এদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে ভৌত অধিশোষণের ক্ষেত্রে। দেখো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একবার বলে দিই পরপর। এক হচ্ছে এদের হচ্ছে স্পেসিফিসিটি। ভৌত অধিশোষিত পদার্থের প্রকৃতি, অধিশোষণ তাপ পরাবর্ত প্রকৃতির না অপরাবর্ত প্রকৃতির, চাপ ও উষ্ণতার প্রভাব, আচ্ছা অধিশোষক এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং বহু আণবিক স্তর, কি কতগুলো লেয়ার তৈরি হয়। দেখো প্রথমে আছে আমাদের স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি জিনিসটা কেমন দেখো, দেখো এরা কিন্তু আমাদের ধরো একটা অধিশোষক, এইটা ধরো আমার কিন্তু অধিশোষক, অর্থাৎ সেটা আমাদের ধরো এরকম, ধরো আমাদের একটা উদাহরণ দিয়ে বলি ভৌত অধিশোষণের ক্ষেত্রে। ধরো আমাদের লোয়ার টেম্পারেচার কী হয়, অভ্র কী করে, অভ্র বা আয়রন চূর্ণ নাইট্রোজেনকে গ্যাসকে অধিশোষণ করে। ধরো এইটা আমাদের অভ্র, আর এইটা ধরো আমাদের যেটা অধিশোষিত হবে সেটা হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন গ্যাসটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অভ্রের যে একটা পাত ধরো নিলাম একটা, তার উপরে অধিশোষিত কে হবে, নাইট্রোজেন গ্যাসটা। তো দেখো এর মধ্যে দেখো আমাদের নাইট্রোজেন গ্যাস অধিশোষিত হতে পারে। এখন দেখো এই অভ্র হচ্ছে অধিশোষক আর N2 হচ্ছে অধিশোষিত হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু স্পেসিফিক নয়। কেন নয় বলছি দেখো, কারণ যে এই যে অভ্র আমি নিলাম, এখানে নাইট্রোজেন গ্যাস অধিশোষিত হচ্ছে ঠিকই, হয়তো নাইট্রোজেন গ্যাসের পরিমাণটা অধিশোষণের ক্ষেত্রে বেশি হবে, কিন্তু এর মানে এই নয় যে আমার যদি অক্সিজেন গ্যাস রাখি সে অক্সিজেন গ্যাস অধিশোষিত হবে না, বা হাইড্রোজেন গ্যাস যদি রাখি অধিশোষিত হবে না, বা NH3 গ্যাস যদি রাখি অধিশোষিত হবে না। অধিশোষণের মাত্রাটা হয়তো তড়িৎপাত আসতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে অভ্রের ক্ষেত্রে যে পরিমাণ নাইট্রোজেন গ্যাসটা আমাদের অধিশোষিত হচ্ছে তার থেকে হয়তো না অক্সিজেন গ্যাসের পরিমাণটা আমার কম হতে পারে, কিন্তু হবে না এটা কিন্তু নয়। অর্থাৎ এইটা কিন্তু স্পেসিফিক নয় যে আমি যে অধিশোষক নিলাম সেই অধিশোষকের উপরে নির্দিষ্ট পরিমাণ গ্যাসই বা নির্দিষ্ট কোনো গ্যাসই অধিশোষিত হবে, অন্য কোনো গ্যাস অধিশোষিত হবে না, যেটা কিন্তু আমাদের রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে হয়। অর্থাৎ যে অধিশোষক নেব তারই উপযুক্ত কোনো একটা অধিশোষিত পদার্থ তার মধ্যে অধিশোষিত হবে, এছাড়া কিন্তু অন্য কোনো গ্যাস অধিশোষিত হবে না। অর্থাৎ এইটার ক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক নেই। 2 নম্বর দেখো পয়েন্ট আমাদের কি আসি, অধিশোষিত পদার্থের প্রকৃতি। এইটা কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং এখান থেকে কিন্তু টেস্ট পেপার বা সালেতেও অনেক কোশ্চেন পড়ে। দেখো অধিশোষিত পদার্থের প্রকৃতি, অধিশোষিত পদার্থ কোনগুলো, ধরো আমাদের যে বিভিন্ন যে গ্যাসগুলো আছে, এই যেগুলো অন্য ফেজে যারা আছে তাদের ক্ষেত্রে। দেখো এই যে অধিশোষণের মাত্রাটা
কার ক্ষেত্রে বেশি হবে, কার ক্ষেত্রে কম হবে। দেখো আমরা কিন্তু এই স্পেসিফিসিটির ক্ষেত্রে পেলাম যে আমাদের অভ্রকে অধিশোষক, তার সঙ্গে অধিশোষিত কী হচ্ছে নাইট্রোজেন। এখন ব্যাপার হচ্ছে অক্সিজেনও হতে পারে, হাইড্রোজেনও হতে পারে, NH3 হতে হবে। কার ক্ষেত্রে অধিশোষণটা বেশি হবে এবং কেন বেশি হবে, দেখো এইটার উপরে কিন্তু আমাদের নির্ভর করে অধিশোষক পদার্থের প্রকৃতির উপরে। দেখো কীরকম, এখানে যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতার মানটা বেশি তারা বেশি পরিমাণে অধিশোষিত হবে, আর যাদের ক্ষেত্রে সংকট উষ্ণতার মানটা কম তারা কিন্তু কম অধিশোষিত হবে। তাহলে প্রথমে বলি ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে, আরেকবার মনে করিয়ে দিই। ক্রিটিক্যাল টেম্পারেচার, দেখো এটা ক্লাস 11-এ আমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছিলাম। ক্রিটিক্যাল টেম্পারেচার কি না, প্রত্যেক গ্যাসেরই একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারের উপরে কোনো গ্যাসকে যতই আমি চাপ দিই না কেন সে কিন্তু তরলে পরিণত হবে না। সেই যে পার্টিকুলার টেম্পারেচারটাকে কি বলবো, সেই পার্টিকুলার টেম্পারেচারটাকে বলবো কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার দেখো আমি ধরো একটা দুটো গ্যাস নিলাম, ধরো NH3 আর ধর আমাদের H2। NH3 ধরো ক্রিটিক্যাল টেম্পারেচারের মান কত, 60 ডিগ্রি সেন্টিগ্রেড, হাইড্রোজেনে কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরো এর ক্রিটিক্যাল টেম্পারেচারের মানে 60 ডিগ্রি আর এর হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখন দেখো তাহলে কোনটা দেখো আমাদের তরলীকৃত করতে সুবিধা, দেখো অবশ্যই কিন্তু NH3-কে। কেন হচ্ছে দেখো আমি যখন 10 ডিগ্রি টেম্পারেচারে হাইড্রোজেন আসছে তখন কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, এর উদ্বায়ী হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি হচ্ছে, কিন্তু ওই 10 ডিগ্রি টেম্পারেচারে NH3 তখন কিন্তু তার বাষ্পীভূত হওয়ার কোনো টেন্ডেন্সি নাই। এ কখন বাষ্পীভূত হবে না 60 ডিগ্রির ঊর্ধ্বে উঠলে, তখন কিন্তু তরলীকৃত হবে না। অর্থাৎ তার মানে দেখো আমাদের একটা লং রেঞ্জ পর্যন্ত কী থাকছে, NH3 অণুগুলোর মধ্যে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশান, কিন্তু হাইড্রোজেনের তুলনামূলকভাবে এর কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশানের মানটা কম, যার জন্যই কী হচ্ছে কম টেম্পারেচারে ও কী হচ্ছে উদ্বায়ী হয়ে যাচ্ছে, বা কম টেম্পারেচারে সে কী হচ্ছে আমাদের গ্যাস আকারে বেরিয়ে যেতে পারছে, তরলীকৃত অবস্থায় থাকছে না। তাই ক্রিটিক্যাল টেম্পারেচারের মান যার যত বেশি হবে তার ক্ষেত্রে কী হবে না, তার ক্ষেত্রে দেখো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ যে অ্যাট্রাকশনের মানটা সেক্ষেত্রে আমাদের কত কী হবে, বেশি হবে। অর্থাৎ দেখো এই যে NH3 আছে, NH3 দেখো আমাদের যদি ধরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এর ক্ষেত্রে যদি তুলনা করে তখন কিন্তু NH3 আমাদের কী আছে, NH3 কিন্তু তরল। এবার দেখো যদি কম্পেয়ার করি এর ক্ষেত্রে 11 ডিগ্রি সেন্টিগ্রেড আর এর ক্ষেত্রে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, হাইড্রোজেনের ক্ষেত্রে 11 ডিগ্রি, নাইট্রোজেনের ক্ষেত্রে 11 ডিগ্রি। হাইড্রোজেন যখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড তখন কিন্তু এ গ্যাস, আর এ কি তখন এ কিন্তু তরল। এর কখন গ্যাস হচ্ছে 60 ডিগ্রির উপরে গিয়ে, ফলে আমি যখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দুটো যদি কম্প্যারিজনে আসি তখন কিন্তু দেখো এদের মধ্যে কিন্তু আকর্ষণ বলের মান অত্যন্ত বেশি অবস্থায় আছে বলে এরা কিন্তু তরল অবস্থায় আছে, এবং এর ক্ষেত্রে আকর্ষণ বলের মানটা কম হয়ে যাওয়ার জন্য হাইড্রোজেন গ্যাসগুলো কী হয়েছে গ্যাসীয় আকারে চলে এসেছে। ফলে যেগুলোর ক্ষেত্রে দেখবে ক্রিটিক্যাল টেম্পারেচারের মান বেশি হয় তাদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মানটা বেশি হয়। যেহেতু আমাদের ভৌত অধিশোষণ ক্ষেত্রে কী হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, তাহলে যেহেতু ভৌত অধিশোষণের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মানটা যত বাড়বে তাহলে আমরা কি বলতে পারি ভৌত অধিশোষণের মানটা আমাদের বেড়ে যাবে। তাহলে যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান বেশি তাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মান বেশি, তাহলে সাইমালটেনিয়াসলি আমাদের কী হবে ভৌত অধিশোষণের মানটা আমাদের বেশি হয়ে যাবে। দেখো 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি আমাদের না অধিশোষণ তাপটা। অর্থাৎ দেখো আমরা একটু আগের ক্লাসে আমরা দেখো পড়লাম যে আমাদের ক্ষেত্রে যে অধিশোষণ হচ্ছে এদের ক্ষেত্রে কি ডেল্টা এইচ এর মানটা হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ তাপমোচী প্রক্রিয়া। কিন্তু দেখো যেহেতু এদের ক্ষেত্রে আমাদের ভৌত অধিশোষণটা হচ্ছে কি একটা অত্যন্ত দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত থাকছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এদের যে অধিশোষণের পরে যে মোচিত যে তাপটা এর পরিমাণ কম হবে। কিন্তু যে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি হবে, কারণ সেটা হচ্ছে কি কেমিক্যাল বন্ডিং। তাহলে যেহেতু এটা ভৌত অধিশোষণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, তাই এক্ষেত্রে কিন্তু এই ডেল্টা এইচ এর মানটা অনেক কম হবে কম্পারেটিভলি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে। আসছি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয়। নেক্সট আসি, এটা হচ্ছে পরাবর্ত প্রকৃতির। অর্থাৎ আমি ধরো এই যে অভ্রের পাতটা আমি নিলাম, এখানে অভ্রের পাতটা, এক্ষেত্রে ধরো আমাদের নাইট্রোজেন গ্যাস ধরলাম কথাকে ধরলাম 50 সিসি অ্যাবজর্বড হয়েছে, 50 সিসি অ্যাবজর্বড হয়েছে কার মধ্যে এই অভ্রের দেখো পাতটার মধ্যে।
প্লেটটার মধ্যে। এখন যদি একে আমি একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি উত্তপ্ত করি, তাহলে আমি কি দেখব, এই 50 সিসি গ্যাস যে নাইট্রোজেন অ্যাবসর্বড হয়েছিল, এই 50 সিসি গ্যাসই কিন্তু বেরিয়ে যাবে এবং কি পড়ে থাকবে, যে অভ্রের প্লেটটা নিয়েছিলাম সেই অভ্রের প্লেটটা আমাদের পড়ে থাকবে। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে আমি কি বলতে পারবো, এটা পরাবর্ত প্রকৃতি, অর্থাৎ আমাদের যে পরিমাণ অ্যাবসর্বড হয়েছে সেই পরিমাণে আবার নির্দিষ্ট টেম্পারেচার বা একটু উচ্চতর টেম্পারেচার কী হবে, সেটা বেরিয়ে চলে যাবে। ফলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে ভৌত অধিশোষণ আমাদের পরাবর্ত প্রকৃতির। এরপরে আসি আমাদের কি না, আমাদের চাপ ও উষ্ণতার প্রভাব। দেখো অধিশোষণ যে হচ্ছে, এরপর যদি আমি এক্সেস যদি চাপ প্রয়োগ করি বা চাপের পরিমাণ যদি আমি বাড়াই, তাহলে কী হবে, অধিশোষণের মাত্রা আমাদের বাড়বে। কারণ এদের যে পোরাস যেগুলো থাকে, হোলগুলো থাকে, বা এদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানটা কী হবে, তখন একটু বেশি করা যাবে। অর্থাৎ চাপ বাড়ালে ভৌত অধিশোষণের মাত্রাটা বাড়বে। কিন্তু উষ্ণতা বাড়ালে এই কী হবে, অধিশোষিত যে পদার্থগুলো আছে, এখানে অধিশোষিত হয়ে আছে, তাদের মধ্যে কী হবে, তাদের মধ্যে র্যান্ডামনেসটা বেড়ে যাবে। তখন তাদের মধ্যে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে এবং কী হবে, তারা প্লেট থেকে বেরিয়ে যেতে চাইবে। ফলে উষ্ণতা বৃদ্ধি করলে ভৌত অধিশোষণ মান কমে যায় এবং চাপ বাড়ালে ভৌত অধিশোষণের মাত্রাটা বৃদ্ধি পায়। নেক্সট আসি অধিশোষক এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো এটা কি, আমি পৃষ্ঠতল, আমাদের যে অধিশোষণ কোথায়, পৃষ্ঠতলের ঘটনা। ফলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমাদের বাড়ে, তখন আমাদের কি হবে, অধিশোষণের মাত্রাটাও বাড়বে। তাই আমাদের কি হয়, ধর একটা যদি আমি লোহার রড নিই আর যদি লোহা চূর্ণ নিই, দেখো লোহা চূর্ণর কিন্তু অধিশোষণের ক্ষমতাটা অনেক বেশি হবে কার থেকে, লোহা রডের থেকে। কারণ লোহা চূর্ণের ক্ষেত্রে কী হবে, পৃষ্ঠতলের পরিমাণটা অনেক বেশি হবে কার থেকে, লোহা রডের থেকে। এরপর দেখা আসি বহু আণবিক স্তর বলতে ধরো আমাদের যে অভ্রের, দেখো আমাদের যে প্লেটটা আছে, তাহলে এই অভ্রের প্লেটের মধ্যে প্রথমে ধরো একবার নাইট্রোজেন গ্যাসগুলো ধরো আমাদের অধিশোষিত হলো, কিন্তু এরা কী হচ্ছে, নিজেদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত থাকছে। ফলে ফার্দার যদি নাইট্রোজেন গ্যাস যদি আমাদের আসে, তখন কী হবে, আবার দেখো এর উপরে এরা নিজেদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকতে পারে। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান এইটার ক্ষেত্রেও একটা পাবো আমি, আবার এদের নিজেদের মধ্যেও আমি একটা পাচ্ছি। ফলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মানটা যতদূর পর্যন্ত আমাদের না একদম লিমিটেড হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের মধ্যে লেয়ার ফর্মেশন হবে। এবং লেয়ার ফর্মেশন কথাটা কীরকম, যে শুধুমাত্র যে এই অধিশোষক আর এই যে তারপরে যে অধিশোষিত পদার্থের মধ্যে একটা লেয়ার নয়, এরপরে একাধিক লেয়ার হতে পারে। অর্থাৎ দেখো আমাদের যে অধিশোষিত পদার্থের যে লেয়ারটা, এটা কিন্তু আমাদের ইউনিট লেয়ার নয়, এটা মাল্টি লেয়ার আমাদের কিন্তু হতে পারে। এই জন্য আমাদের কী হয়, এটা বলা হচ্ছে যে এটা কিন্তু বহু আণবিক স্তর গঠন হতে পারে কার ক্ষেত্রে না, আমাদের এই আমাদের পৃষ্ঠতলের যে আছে অধিশোষক তার উপরে। এবং তার যে লেয়ারের সংখ্যাটা বিভিন্নভাবে ইফেক্টেড হতে পারে। ধরো আমি চাপ বাড়ালাম, লেয়ারের সংখ্যাটা বাড়তে পারে। আবার ধরো উষ্ণতা বাড়ালাম, তখন কিন্তু লেয়ারের সংখ্যাটা কমে যেতে পারে। আবার তুমি ধরো আমাদের যেমন যে আমাদের অধিশোষকটা আছে, তার ক্যারেক্টারের উপরও নির্ভর করে, তার সঙ্গে তার যেমন ইন্টারাকশান হবে, অর্থাৎ অধিশোষকের সঙ্গে অধিশোষিত পদার্থের, সেক্ষেত্রে আমাদের লেয়ারের সংখ্যাটা নির্ভর করতে পারে। কিন্তু এইটুকু ঠিক যে এই যে লেয়ারটা হচ্ছে, সেই লেয়ারটা কিন্তু আমাদের কী হতে পারে, মাল্টি লেয়ার। এর অন্যতম কারণ হচ্ছে এই যে লেয়ারগুলো হচ্ছে শুধুমাত্র যে এই গ্যাসের সঙ্গে অধিশোষকের মধ্যে ইন্টারাকশানের জন্য নয়, আবার এদের নিজেদের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশানটা যেটা আছে, সেই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশানের মাধ্যমে কিন্তু নিজেরা দেখো যুক্ত হতে থাকছে। এই অধিশোষিত পদার্থ আর এর মধ্যে কি দেখো আনব্যালেন্স সেই ফোর্স অফ অ্যাট্রাকশানের মাধ্যমে আমরা দেখলাম সেই পাশাপাশি তিনটে অণু রাখলাম, তাহলে এইটার ক্ষেত্রে কী হচ্ছে, আনব্যালেন্সড ফোর্স অফ অ্যাট্রাকশান এইটার ক্ষেত্রে। কিন্তু এইগুলোর মধ্যে এদের মধ্যে কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশান, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশানের মানটা যাদের ক্ষেত্রে যত বেশি হবে, তাদের ক্ষেত্রে মাল্টি লেয়ারের সংখ্যাটা তত বাড়বে। তাহলে দেখো এই হচ্ছে কিনা আমাদের ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য, এবং এর থেকে কিন্তু অনেক কোশ্চেন পড়ে। এবং এরপর আসি আমরা রাসায়নিক অধিশোষণ। এবার দুটো হওয়ার পরে দেখাবো এদের পার্থক্য, এখানে কিন্তু প্রচুর পার্থক্য পড়ে এবং তুলনাও পড়ে। দেখো এরপর আসি আমরা রাসায়নিক অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের বৈশিষ্ট্য। তাহলে দেখো রাসায়নিক অধিশোষণ কি, না যে ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে একটা কী হচ্ছে, কেমিক্যাল বন্ড ফর্মেশন হবে, সেটাকে কি বলবো না, রাসায়নিক অধিশোষণ। দেখো প্রথম কথাতে আসি যে এটা সুনির্দিষ্ট প্রকৃতির, অর্থাৎ স্পেসিফিক। যেমন আমাদের ভৌত অধিশোষণ কিন্তু স্পেসিফিক নয়, কিন্তু এইটা হচ্ছে আমাদের কি স্পেসিফিক, অর্থাৎ যার সঙ্গে যার বন্ধন তৈরি হবে সেই কিন্তু অধিশোষিত হবে। যেমন ধরো আমাদের এক্ষেত্রে আমি দুটো পাত নিলাম, একটা হচ্ছে কি
একটা হচ্ছে আমাদের ধরো পিটির, আর একটা হচ্ছে আমাদের অ্যালুমিনা। তো দেখো এই পিটির মধ্যে কিন্তু আমাদের কি অ্যাবসর্বড হতে পারে, পিটির মধ্যে অ্যাবসর্বড হবে H2, কিন্তু অ্যালুমিনার মধ্যে H2 অ্যাবসর্বড হবে না। অর্থাৎ দেখো এটা কিন্তু খুব স্পেসিফিক, অর্থাৎ যার সঙ্গে পিটির সঙ্গে যেহেতু হাইড্রোজেনের বন্ধন গঠন সম্ভব, তাই আমাদের এই পিটি কর্তৃক H2 অ্যাবসর্বড হতে পারে। কিন্তু Al2O3 সঙ্গে যদি হাইড্রোজেনের কোনো বন্ধন গঠন যেহেতু হবে না, সেক্ষেত্রে কী হবে, Al2 কর্তৃক কিন্তু হাইড্রোজেন গ্যাস অ্যাবসর্বড হবে না। ফলে এরা কিন্তু খুবই স্পেসিফিক প্রকৃতির, অর্থাৎ অধিশোষক এবং অধিশোষিত পদার্থর কিন্তু নেচার ম্যাচ করতে হবে, তাদের মধ্যে বন্ড ফর্মেশন হতে হবে, তবেই কিন্তু অ্যাবসর্বড হবে। যে কোনো গ্যাস যে কোনো অধিশোষকের পৃষ্ঠতলে অ্যাবসর্বড হবে না। নেক্সট আসি অপরাবর্ত প্রকৃতির। দেখো এই যে পিটির প্রতি, ধরো আমাদের এই যে পিটি অ্যাবসর্ব করলো কাকে, হাইড্রোজেন গ্যাসকে, তখন কিন্তু এই পিটির যে পৃষ্ঠতলে পিটির সঙ্গে কিন্তু হাইড্রোজেনের কী হলো, একটা কেমিক্যাল বন্ডিং হয়ে গেল, বন্ডিং। ফলে আমি এরপর যদি ধরো উষ্ণতা বৃদ্ধি করি বা অন্য কোনো উপায় অবলম্বনও করি, তাহলে আমি ধরো এই ক্ষেত্রে H2 আমাদের ধরো অ্যাবসর্ব হয়েছে কত, 50 সিসি। তাহলে পিটির এরপরে যদি উষ্ণতা বৃদ্ধি করায়, তবে কিন্তু আমাদের পিটির পৃষ্ঠতল থেকে 50 সিসি H2 গ্যাস বেরিয়ে যাবে না। কী হবে না, এর মধ্যে এরা কিন্তু বন্ডেড অবস্থায় থাকবে যতক্ষণ না এদের একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে। তখন কী হবে, তখন কিন্তু শুধু H2O বেরোবে না, পিটির সংক্রান্ত H2-র একটা কোনো ধরো যৌগ উৎপন্ন হয়ে গেল, তখন সে কিন্তু এই যৌগটা থেকে পিটি এবং H2-র যে যৌগ উৎপন্ন হবে, সে ওখান থেকে বেরিয়ে যাবে। তখন কিন্তু শুধু H2 গ্যাস আমি পাবো না। দেখাচ্ছে পরের ঘটনাটা। অর্থাৎ এরা কিন্তু অপরাবর্ত প্রকৃতি, পরাবর্ত নয়। নেক্সট আসি সক্রিয়করণ শক্তি। দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং প্রচুর কোশ্চেন পড়ে কিন্তু সক্রিয়করণ শক্তি। দেখো সক্রিয়করণ শক্তির প্রশ্ন এখানে কেন আসছে, দেখো সক্রিয়করণ শক্তি আমরা কেমিক্যাল কাইনেটিক্সে পড়লাম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সক্রিয়করণ শক্তিটা আমাদের ইউজড হয়েছিল ফর এ কেমিক্যাল রিয়াকশান, অর্থাৎ সেখানে কিন্তু একটা বন্ধন গঠন, বন্ধন ভাঙন ইত্যাদি ব্যাপার আসে। তাহলে আমাদের যেহেতু এটা কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে কী হচ্ছে, কেমিক্যাল বন্ডিং ফর্মেশন হচ্ছে, তাই সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যত আমাদের অ্যাক্টিভেশন এনার্জির মানটা আমাদের যত আমাদের মানে ধরো কমা হবে বা বাড়া হবে, তত সেক্ষেত্রে আমাদের কি অ্যাবসর্পশনের মানটা বাড়া কমা হতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু একটা হাই অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন হয়, অর্থাৎ সক্রিয়করণ শক্তির মানটা আমাদের যদি বৃদ্ধি করা হয়, তখন কিন্তু আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল অ্যাবসর্পশনের মানটা বৃদ্ধি পাবে। এবার দেখো পৃষ্ঠতা আমাদের যে অধিশোষক বা অধিশোষিত পদার্থের নেচারের উপর এটা নির্ভর করতে পারে। ধরো এদের ক্ষেত্রে যদি ভালো কেমিক্যাল বন্ডিং হয়, তখন সেক্ষেত্রে কম সক্রিয়করণ শক্তির মাধ্যমে ওটা অ্যাবসর্ব হয়ে যেতে পারে। কিন্তু যদি সহজে না হয়, তাহলে আমাদের কী হবে, সহজে কিন্তু হবে না। ফলে সক্রিয়করণ শক্তির তারতম্য আসতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সক্রিয়করণ শক্তি একটা বড় ভূমিকা নেবে এবং সক্রিয়করণ শক্তির মান ছাড়া কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের কেমিক্যাল অ্যাবসর্পশন কিন্তু হবে না। দেখো এরপরে দেখো আমাদের আসছে না অধিশোষিত তাপ। অধিশোষিত তাপ আমাদের কীরকম জিনিস, অধিশোষিত তাপ হচ্ছে না আমাদের দেখো যেহেতু এটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশন, ফলে এখানে একটা কেমিক্যাল বন্ডিং হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু দুর্বল ওই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন নয়, এক্ষেত্রে কিন্তু সরাসরি কেমিক্যাল বন্ডিং, ফলে এক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচ এর মানটা অনেক বেশি হাই হবে। অর্থাৎ এক্ষেত্রে যে মোচিত তাপের পরিমাণটা ভৌত অধিশোষণের অপেক্ষা তুলনায় অনেক বেশি হবে। এরপরে দেখা আসছে আমাদের চাপ ও উষ্ণতার প্রভাব। দেখো চাপ বাড়ালে অধিশোষণের ক্ষেত্রে আমাদের কিন্তু অধিশোষিত হয়তো আমাদের একটু তাড়াতাড়ি হবে এবং সেক্ষেত্রে আমাদের অধিশোষণটা একটু তাড়াতাড়ি হলো ঠিকই, কিন্তু এটা সমস্যা হয় দেখাচ্ছে সেটা পরে। আগে বলে দিই উষ্ণতার প্রভাবটা। দেখো উষ্ণতার কিন্তু এখানে প্রভাবটা কেমন, দেখো ভৌত অধিশোষণের সঙ্গে এর কিন্তু পুরোপুরি বিপরীত। ভৌত অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে অধিশোষণটা আমাদের কী হচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রাসায়নিক অধিশোষণের মান বৃদ্ধি পায়। এটা কিন্তু বিরাট বড় একটা পার্থক্য। কেন, দেখো কারণ উষ্ণতা বাড়ালে তত কী হবে, আমাদের সেই এনার্জিটাই কোথায় সাপ্লাই হবে, সক্রিয়করণ শক্তির জন্য। অর্থাৎ উষ্ণতা বাড়ালে আমাদের যে এনার্জিটা যেটা পাওয়ার কথা, সেই এনার্জি চট করে আমি পেয়ে যাবো কোথা থেকে, ফ্রম টেম্পারেচার। ফলে সক্রিয়করণ শক্তি যে পরিমাণ আমাদের দরকার সেটা আমি অ্যাবজর্ব করে নেব। ফলে উষ্ণতা বাড়ালে আমাদের কী হবে, আমাদের ভৌত অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে। এরপর দেখো আমাদের চাপের প্রভাবটাকে বলি। ধরো আমাদের এই পিটির মধ্যে H2 অ্যাবজর্ব হচ্ছে, ধরো এই ধরো পিটির অণুগুলো সব আমাদের এখানে আছে, সেই ক্ষেত্রে আমি
H2 এখানে অ্যাবসর্বড হচ্ছে। দেখো H2 যে এখানে অ্যাবসর্বড হবে, এদের তো হচ্ছে বিভিন্ন হোলগুলোতে অ্যাবসর্বড হয় যেগুলো আনব্যালেন্সড ফোর্স হচ্ছে। তাহলে এই যে হোলগুলোর মধ্যে ধরো H2 যে অ্যাবসর্বড হবে, সেই হোলগুলোর মধ্যে কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়ে গেল। এরপর তুমি ধরো সমস্ত যতগুলো হোল আমাদের ছিল সেই হোলগুলোর মধ্যে বা এদের মধ্যে যে আনব্যালেন্সড ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যতগুলো কেমিক্যাল বন্ড হওয়ার কথা সবগুলো হয়ে গেল। এরপর তুমি যদি চাপ প্রয়োগ করো তখন কিন্তু আমাদের রাসায়নিক অধিশোষণের মান আর বৃদ্ধি পাবে না, কারণ যাদের যাদের মধ্যে কেমিক্যাল বন্ড হওয়ার কথা ছিল সব ফিল আপ হয়ে গেছে। এটা তো মাল্টিলেয়ার লেয়ার নয়, এটা দেখাচ্ছি এক আণবিক স্তর, কারণ একটার সঙ্গে একটার কেমিক্যাল বন্ডিং হবে। ফলে এরপরে যদি আমি চাপ প্রয়োগ করি তখন কিন্তু এর ক্ষেত্রে আমাদের আর কিন্তু কোনো রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে তখন চাপের আর কোনো প্রভাব থাকবে না। ফলে ইনিশিয়ালি হয়তো চাপের প্রভাব থাকলো, ফাইনালি কিন্তু আর থাকবে না, অর্থাৎ একটা টাইম পরে কিন্তু চাপের প্রভাবটা কিন্তু নগণ্য হয়ে যাবে। এরপর আসি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই পয়েন্টটাতে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ দুজনেই কমন। কী হবে না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত আমাদের বাড়বে তত আমাদের কী হবে, অধিশোষণের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, সেটা আমাদের ভৌত অধিশোষণই হোক আর রাসায়নিক অধিশোষণই হোক। লাস্ট পয়েন্টে আছে এটা এক আণবিক স্তর। এর সঙ্গে ভৌতর কী পার্থক্য, ভৌত ছিল আমাদের মাল্টি লেয়ার, কিন্তু আমাদের রাসায়নিক অধিশোষণ কি এই মানে একটা লেয়ার বিশিষ্ট। অর্থাৎ কেন না, এক্ষেত্রে তো আমাদের এই যে অণুগুলোর মধ্যে তো কী হচ্ছে, কেমিক্যাল বন্ডিং হচ্ছে। এই যে অধিশোষক অধিশোষিত পদার্থ এদের মধ্যে কেমিক্যাল বন্ডিং হচ্ছে। তাহলে কেমিক্যাল বন্ডিং হলে একটা মলিকুলের সঙ্গে একটা মলিকুলের হয়ে যাবে, ফলে ফার্দার মলিকুলের তার প্রশ্ন নেই। তাহলে আমাদের এই যে অধিশোষক এবং অধিশোষিত পদার্থ এদের একটা লেয়ার, এর একটা লেয়ার, অর্থাৎ এই অধিশোষকের উপরে অধিশোষিত পদার্থের কটা লেয়ার সম্ভব, একটাই লেয়ার সম্ভব। সেই জন্য এটা হচ্ছে কি আমাদের এক মানে আমাদের ইউনিট লেয়ার উৎপন্ন হবে অধিশোষক আমাদের অধিশোষকের উপরে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো ছিল। এবার এখানে আমাদের এক্ষেত্রে দুটোকে একটু কম্প্যারিজন করে দিই, অর্থাৎ ভৌতর সঙ্গে রাসায়নিকের। দেখো দুটোর ক্ষেত্রে আগে তুলনা বলে দিই, তারপর পার্থক্য বলছি। তাহলে ভৌতর ক্ষেত্রে আমাদের তুলনাটা কোনটা হবে, দুজনের ক্ষেত্রেই দেখো কোনটা কমন না, অধিশোষকের দেখো পৃষ্ঠতল যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে দেখো আমাদের অধিশোষণটা বৃদ্ধি পাবে, কিন্তু যদি আমাদের অধিশোষকের পৃষ্ঠতল কমে যায় অধিশোষণটা কিন্তু কমে যাবে। দেখো এই পয়েন্টটা ছাড়া সেক্ষেত্রে আর অন্য কোনো পয়েন্টে এদের কিন্তু সিমিলারিটাই নেই, বাকি সবই পার্থক্য। দেখো সব প্রপার্টিগুলো যদি আমাদের চেক করি, সুনির্দিষ্ট প্রকৃতি, এর ক্ষেত্রে কী হচ্ছে না, নির্দিষ্ট এলিমেন্টই অ্যাবসর্বড হবে, অর্থাৎ নির্দিষ্ট গ্যাসই হোক বা অন্য কোনো ফেজের কোনো এলিমেন্টই হোক সে কিন্তু অ্যাবসর্বড হবে পার্টিকুলার। কিন্তু ভৌতর ক্ষেত্রে কী হচ্ছিল, যে অধিশোষকের পৃষ্ঠতলে হয়তো মাত্রাটা কম বেশি, কিন্তু সেক্ষেত্রে কী হবে, যে কোনো গ্যাসই অ্যাবসর্বড হতে পারে। এটা পরাবর্ত প্রকৃতি, এটা হচ্ছে অপরাবর্ত প্রকৃতি। যেমন ধরো অপরাবর্তটা একটু বলি, ধরো আমাদের এটা ছিল যে চারকলের, আমাদের ধরো একটা চারকল ব্লক নিলাম, অর্থাৎ কয়লা। তাহলে এর ধরো পৃষ্ঠতলে কে অ্যাবসর্বড হয়েছে আমাদের রাসায়নিক অধিশোষণের মাধ্যমে, ধরো O2 অ্যাবসর্বড হয়েছে। এরপর দেখো এই O2 যে অ্যাবসর্বড হলো, আমাদের ভৌতর ক্ষেত্রে কী হচ্ছিলো, যদি 50 সিসি আমাদের যদি O2 অ্যাবসর্বড হয় এবং উত্তপ্ত করলে কী হবে, 50 সিসি বেরিয়ে যাচ্ছিলো। কিন্তু দেখো আমাদের রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কী হবে, যখন তুমি হিট করবে বা এক্সট্রিম পর্যায়ে পৌঁছাবে তখন কিন্তু O2 না বেরোবে, যেমন O2 হয়তো অল্প বেরোবে, তার সঙ্গে কী বেরোবে, CO বেরোবে, CO2 বেরোবে, তখন কিন্তু পুরোপুরি 50 সিসি আমি কিন্তু পাবো না কাকে, O2কে। ফলে এটা পুরোপুরি অপরাবর্ত প্রকৃতি। আর তারপরে পয়েন্টে কী আছে, সক্রিয় কণ শক্তি। তাহলে আমাদের এই ক্ষেত্রে সক্রিয় কণ শক্তির ক্ষেত্রে কী হয়, রাসায়নিক অধিশোষণ, আমাদের ভৌতর ক্ষেত্রে সক্রিয় কণ শক্তির কোনো প্রশ্নই নেই, কিন্তু সেইটা আমাদের রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উচ্চ সক্রিয় কণ শক্তির প্রয়োজন হয়। অধিশোষিত তাপের পরিমাণ ভৌত অধিশোষণের ক্ষেত্রে কম, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে বেশি। চাপ ও উষ্ণতার প্রভাব, ভৌত অধিশোষণের ক্ষেত্রে চাপ বাড়ালে অধিশোষণ বাড়বে, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে প্রথমে চাপ বাড়ালে হয়তো অধিশোষণ বাড়বে, কিন্তু একটা টাইম পরে এর মানটা ফিক্সড হয়ে যাবে। উষ্ণতার প্রভাবটা, ভৌত অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে অধিশোষণ কমে যায়, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে অধিশোষণ বৃদ্ধি পায়। আর হচ্ছে কি, এটা হচ্ছে এক আণবিক স্তর আর ওইটা হচ্ছে বহু আণবিক স্তর। ভৌত অধিশোষণের ক্ষেত্রে বহু আণবিক স্তর গঠিত হয়, আর আমাদের রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে অলওয়েজ একটা লেয়ারই তৈরি হবে। তাহলে এই হলো দেখো আমাদের ভৌত রাসায়নিক অধিশোষণ, এবং এক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী কিন্তু প্রশ্ন পড়ে, দরকার সে প্রশ্নের একটা সেট দেখাবো।